আনসেন্ট রেড রোজ, লেখিকা মাহরা, কণ্ঠে আমি মাইশা। ভোর 6টা 7 মিনিট। টরেন্টো শহরটা তুষারের চাদরে ঢেকে সাদা হয়ে আছে, যেন মেঘের রাজ্যে ভেসে উঠেছে পুরোটা আকাশ। তুষার সূর্য যেন আজ রাগ করে লুকিয়ে। কোনো আলোর রেখা নেই, শুধু ঠান্ডা বাতাসের ফিসফিস আর তুষারের নরম পড়ার শব্দ। রাস্তায় পায়ের ছাপ জমে যাচ্ছে, যেন শহরটা এখনো ঘুমের গভীরে। তুহিন ঘুম থেকে ওঠে, আড়মোড়া ভাঙে। পাশে রেজওয়ান গভীর ঘুমে ঘুমাচ্ছে, তার শ্বাসের ছন্দ সমান। তুহিন তাকে একবার তাকিয়ে ফ্রেশ হয়ে নেয়, নিজেকে তৈরি করে চাবি হাতে বেরোতেই যাবে, তখনই রেজওয়ান ঘুমো ঘুমো কণ্ঠে ডাকে। রেজওয়ান, ব্রো, হোয়ার আর ইউ গোয়িং? প্লিজ ওয়েট এ মিনিট ফর মি। রেজওয়ান তাড়াতাড়ি মুখ ধুয়ে বেরিয়ে পড়ে তুহিনের সাথে। তুষারে ঢাকা চারিপাশ। এই ঠান্ডার মাঝে কে বের হয়ে রেজওয়ান এ ভেবে তুহিনের দিকে তাকিয়ে ভাবে, এ তো প্রতিদিনই আসে, ঠান্ডা লাগে না? রেজওয়ান শুধু তুহিনকে দেখেই যাচ্ছে। কি কি এমন হলো, ছেলেটা এত নীরব হয়ে গেল? সব। তারা ফুলের দোকানে ঢুকতেই ঘন্টার টুংটাং শব্দে দোকানে সতর্ক হয়। নাম তার লিয়াম। তুহিনকে দেখে হাসে, চেনা হাসি, কিন্তু তুহিনের খেয়াল নেই সেদিকে। সে ব্যস্ত লাল গোলাপ খুঁজতে। রেজওয়ান কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, নাক মুখ লাল হয়ে গেছে ঠান্ডায়, হাত পকেটে গুজে রাখা। বারবার তুহিনকে দেখছে আর মনে মনে ফিসফিস করে বলছে, ইয়ে লড়কা পাগল হ্যায়, একদম পাগল। এই ছেলেটা পাগল, একদম পাগল। লিয়াম নীরবে পর্যবেক্ষণ করে তুহিনকে কিছু না বলেই। তুহিন লাল গোলাপটা তুলে নেয়, ঘ্রাণ নেয় কয়েক সেকেন্ড, যেন সেই গন্ধে কিছু একটা খুঁজে পায়। বিল পরিশোধ করে চলে আসতে যায়, তখন লিয়াম উৎসুক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করে, হে হ্যান্ডসাম, হু ইজ দ্য রেড রোজ ফর? ক্যান আই নো? তুহিন হাসে, লাল গোলাপটা সামনে এনে ধরে, নিজের অতীত মনে করতেই হাসে। সময় যেন পিছিয়ে যায় আড়ালে। তুহিন আবারও ডুবে যায় অতীতে। তুহিন, প্রতিদিন বিরক্ত লাগে না এই শীতের মধ্যে লাল গোলাপ দিতে হবে? পাগল কোথাকার, ধুর। বলে লাল গোলাপটা পাশের ডাস্টবিনে ফেলে দেয়। পাপড়িগুলো ছড়িয়ে পড়ে অবহেলায়, অযত্নে, যেন কোনো গোপন যন্ত্রণা মেঝেতে ঝরে গেল। তুহিন যখন দরজাটা বন্ধ করে ভিতরে আসছিল, তখনই তার মায়ের কণ্ঠ থেমে যায়। টুক্কন, এত সকাল সকাল এখানে কি করছো? ঠান্ডা লাগবে তো। তুহিন পিছনে এগিয়ে ফিরে মাকে জড়িয়ে ধরে, গলায় ছেলে মানুষই, আদর জড়ানো। লাগবে না মাম্মা, আব্বু যা কড়া ডোজে রাখে, জীবনেও কোনো রোগ হতে দেবে না, বুঝলে? নাদিয়া হাসে, ছেলেকে এক হাতে জড়িয়ে ধরে, চোখে তার মমতার উষ্ণতা। কালকের ট্রিপ কেমন ছিল? তুহিন হাসে, মনে পড়ে যায় সেই মেয়েটার কথা, অজান্তেই মুখ ফুটে বেরিয়ে আসে, খুব ভালো। ওমা, ভূতের মুখে রাম শুনছি। আমি তো ভেবেছিলাম মেহেরের নাম হাজার শুনবো। তুহিন মাকে ছেড়ে জিম রুমে যেতে যেতে বলে, হাহ, এমনি এমনি বলি না, ওর কাজেই ভালো জিনিসের ব্যাঘাত দেওয়া, বুঝলা? নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে, ছেলের কথা কানে না নিয়ে চলে যায়। এসব রোজকার ঘটনা। সকাল 8টা। মেহের ঘুমিয়ে, কোলবালিশ বুকে জড়িয়ে। মেহেরের লম্বা চুল ছড়িয়ে মুখে পড়ে আছে, শ্বাসের ছন্দে ওঠানামা করছে। মাহাতিম জগিং করে এসে মেহেরের রুমে ঢোকে। ঘুমন্ত বোনকে দেখে দুদিকে মাথা নেড়ে হতাশা ঝরা গলায় ডেকে ওঠে, বনু, এই মেহের, ওঠ। মেহের সামান্য চোখ খুলে ঘুমের আলস্য মিশিয়ে বলে, এত সকাল সকাল ডাকছো কেন ভাইয়া? তোমার ঘুম নেই দেখে কি আমারও থাকবে না নাকি? কাল রাতেই না বললি আজ 9টায় ভার্সিটি যেতে হবে? মেহেরের ঘুম ছুটে যায় মাহাতিমের কথায়। কয়টা বাজে? 8টা। মেহের তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়, ভার্সিটির জন্য রওনা দেয়। মাহাতিম বোনের এই কাণ্ড দেখে কিছুটা বিরক্ত হয়, তবে চুপচাপ থাকে। এখন কথা বলে আর সময় নষ্ট করতে চায় না সে। দৌড়াস না মেহু, আমি বাইক নিয়ে নিচে ওয়েট করছি, তুই আয়। মেহের রুম থেকে চিৎকার করে বলে, ওকে। মাহাতিম চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে বাইক বের করে বসে থাকে মেহেরের অপেক্ষায়। এর মাঝে তুহিনও বাইক বের করে মাহাতিমকে দেখে সৌজন্যতার খাতিরে জিজ্ঞেস করলো, কেমন কাটলো প্রথম দিন বাংলাদেশে মাহাতিম ভাই? মাহাতিম মোবাইল স্ক্রল করছিল। তুহিনের প্রশ্নে এসে জবাব দেয়, এই তো চলছে, ভার্সিটি যাচ্ছ নাকি? হুম। এর মাঝে তাহিয়া এসে তুহিনের বাইকের পিছনে বসে তাড়াহুড়া করে বলে, চলো ভাইয়া, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। মাহাতিম তাহিয়ার কথা শুনে তার দিকে তাকায়, হার্টবিটটা যেন এক লাফে মিস করে। মুখ ফুটে অস্পষ্ট স্বরে বলে, মাশাল্লাহ। তাহিয়াকে কলেজ ড্রেসে দেখছে, হুর পরীর চেয়ে কম না, একদম বারবি ডলের মতো। চোখে সকালের তাজা আলো, চুলে হালকা বাতাসের খেলা।
মাহাতিমের পৃথিবী যেন থমকে যায়। বুকে অদ্ভুত এক টান, যেন প্রথমবার কিছু দেখছে যা হৃদয়ে গেঁথে যাচ্ছে চিরকালের জন্য। হঠাৎ মেহের এসে বসায়, তার হুঁশ ফিরে আসে। মেহের, চলো ভাইয়া, চলো, কোথায় হারিয়ে গেলে? মাহাতিম নিজেকে ধিক্কার জানিয়ে বাইক স্টার্ট দেয়। দুটো বাইক প্রায় অর্ধেক পথ একসাথে পাড়ি দেয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। অর্ধেক পথ পর আলাদা হয়ে দুটো বাইক, যেন দুটো সমান্তরাল জীবন, কাছে এসেও ছোঁয়া হয় না। বিউপি ক্যাম্পাসে চারদিকে চোখ বোলাচ্ছে এক তরুণী। পরনে তার সামান্য পিঙ্ক রঙের টু পিস, যেন সকালের নরম রোদ্দুরে মিশে গেছে। তার মায়াবী চেহারা যেন যে কারোর নজর কেড়ে নিতে সক্ষম। চোখে গভীরতা, ঠোঁটে হালকা হাসির ছায়া। 5 ফুট 5 ইঞ্চির মেয়েটির দিকে অনেকের চোখ পড়লেও তার দৃষ্টি শুধুমাত্র একজনেরকেই খুঁজছে। বুকে অধৈর্যের ঢেউ। মেয়েটি আর কেউ নয়, কায়নাত সুভা। সুভা মাঠে মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকাতেই শিউলি তলায় বসে থাকা এক যুবকের দিকে দৌড়ে যায়। সুভা হাঁপিয়ে ওঠে, গলায় বিরক্তি মিশিয়ে বলে, চয়নের বাচ্চা, এখানে কি করছিস? তোকে সারা ক্যাম্পাসে খুঁজতে খুঁজতে আমার অবস্থা কাহিল। চয়ন একবার সুভার দিকে তাকাইয়ে আবার মোবাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। সুভা আবারও বলে ওঠে, চয়ন, কিছু বলছি আমি। চয়ন ফোঁস করে শ্বাস ছেড়ে সুভার দিকে তাকিয়ে, এখানে কি জানাজা? তোর ওই বন্ধুদের নিয়ে ট্রুথ ডিয়ার খেল, যা আরেকজনকে গিয়ে প্রপোজ কর গিয়ে। সরি সরি প্লিজ, ওরা আমাকে লুজার বলছিল। কথা শেষ হওয়ার আগেই চয়ন বলে। চয়ন রেগে কিছু তেজ এনে, যা, লেকে গিয়ে ঝাঁপ দে, না হয় তুই লুজার, যা যা। আমি কেন ঝাঁপ দিব তোর কথায়? চয়ন হাততালি দিয়ে কৌতুকের স্বরে বলল, তোর বেস্ট ফ্রেন্ড বলছে তোকে ঝাঁপ দিতে, তুই দিলি না। তখন তো কিছু আজাইরা ফ্রেন্ড কথায় ঠিকই ডেয়ার নিয়ে প্রপোজ করলি। ওয়াও, তুই আর ওরা কি এক নাকি? চয়ন রেগে সোফার দিকে তাকিয়ে দাঁতে দাঁত খিচে বলল, তুই আমার সামনে থেকে যা না প্লিজ। এখন খুব রেগে আছি, তোর সাথে উল্টাপাল্টা ব্যবহার করার আগে এখান থেকে সর। সুভার চোখ মুখ হতাশায় ঝরে পড়ে। সে জানে চয়নের রাগ খুব খারাপ, এখন না গেলে শিওর চটটর মেরে বসবে। সুভার রেগে ওঠে, যেতে যেতে বলল, ধুর, তোর সাথে কথাই বলবো না। চয়ন সুভার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। সুভা না বুঝলেও চয়ন ঠিকই খেয়াল করেছে ছেলেটার চোখের মুগ্ধতা। সুভা রেগে তাড়াহুড়া করে হাঁটে, হাঁটতে গিয়ে ইটে পা বেঁধে পড়ে যেতে থাকে। তখনই সুভার হাত কেউ শক্ত করে ধরে ফেলে। সুভা চোখ বন্ধ করে ফেলে, মুহূর্তেই চোখ মুখ কুঁচকে যায় ভয়ে আর আতঙ্কে। এর মাঝে ভেসে ওঠে কারো কণ্ঠস্বর, আপনি ঠিক আছেন? বলেই তুহিন চয়নের দিকে তাকায়। সুভা ফট করে চোখ খুলতেই দৃষ্টি যায় তুহিনের দিকে, তারপর চারদিকে নজর বোলাতেই দেখে সবার কেন্দ্রবিন্দু এখন সুভা আর তুহিন, এমনকি চয়নেরও, যে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে। সুভা ঠিক করে দাঁড়িয়ে তুহিনের উদ্দেশ্যে, থ্যাংক ইউ, না আই মিন সরি। তুহিন হেসে চয়নের দিকে তাকিয়ে সুভার দিকে কিছুটা ঝুঁকে বলে, থ্যাংক ইউ না সরি, কোনটা একসেপ্ট করব? এই দৃশ্য দেখে চয়ন তাড়াতাড়ি সুভার কাছে এসে হাত ধরে অধিকারপূর্ণ গলায় বলে, দুটোই গ্রহণ করুন, দুটোই তো বলেছে তাই না? বলেই আর কোনো কিছুর অপেক্ষা না করেই সুভাকে নিয়ে তুহিনের সামনে থেকে নিয়ে যায়। তুহিন চয়নের দিকে বিরক্ত হয়ে তাকায়, মনে মনে বিড়বিড়, নিজের সম্পত্তি পেয়েছে, যখন খুশি হাত ধরে নিয়ে চলে যায়। শুভ, হুসাইন, নুজহাত ইভা আর ইজহাত হিয়া দৌড়ে আসে তুহিনের কাছে। তিনজনই তুহিনের বেস্ট ফ্রেন্ড। শুভ, ভাই কি সিন দেখালি? তুহিন একবার সুভার দিকে তাকায়, জিজ্ঞেস করে, মেয়েটাকে চিনিস? এ কথা মনে একথা শুনে ইভার চোখের দৃষ্টি তুহিনের দিকে, বুকটা ধক করে ওঠে। তুহিনের কথা শুনে যেন কিছু একটা ছিল তুহিনের কথা, যা হয়তো সে তার জন্য শুনতে চাইছিল। মেয়ে ছেলে দুজনকেই চিনি। কে? মেয়েটা মেজর জামিল কায়নাত আঙ্কেলের মেয়ে, কায়নাত শোভা। আর ছেলেটা মেজর মেহরাব আহমেদের একমাত্র ছেলে, মেহরাব চয়ন। তুহিন কিছুটা অবাক হওয়ার ভান করে শুভ আর চয়নের যাওয়ার পানে তাকিয়ে বলে, হোয়াট, ইশতিয়াক আঙ্কেলের মেয়েও? স্ট্রেঞ্জ, এত কাছাকাছি থেকেও চিনি না। সারাক্ষণই তো মেহেরের সাথে ঝগড়া করিস, চিনবি কি করে? এ কথা শুনে তুহিন রাগে চোখে শুভর দিকে তাকায়। আজাইরা কথা বলবে না একদম। ইভার এসব একদম ভালো লাগছিল না, তাই কথা কাটানোর জন্য মাঝখানে ফোড়ন কেটে বলে, হ্যাঁ হ্যাঁ, এসব কথা বাদ দে, চল তো। বলে ইভা টানতে টানতে তুহিনকে ক্যান্টিনে নিয়ে যায়। পেছনে শুভ আর হিয়া। শুভ হিয়াকে উদ্দেশ্য করে, দেখলি ইভাকে? বেচারি বলতেও পারলো না দ্যাট শি ইজ জেলাস। ধুর, বাদ দে তো, এই মাথা মোটা জীবনেও বলতে পারবে না। এর মাঝে দেখি তুহিন অন্য কেউ উড়াল দিয়ে নিয়ে যাবে। হিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে শুভর কথায়, কেউ না জানুক, সে তো জানে ইভা ঠিক কতটা ডেসপারেট তুহিনের জন্য। শুভ হিয়াকে অন্যমনস্ক দেখে টানতে টানতে নিয়ে যায় তুহিন আর ইভার পিছু পিছু। প্রায় বিকেল হয়ে এসেছে। সূর্য তার তেজ ধীরে ধীরে কমিয়ে নিচ্ছে। আকাশে কমলা রঙের ছোঁয়া লেগে যেন বিদায়ের সুর বাজছে।
গুলশানের রাস্তায় হালকা ট্রাফিকের শব্দে মিশে যাচ্ছে দূরের পাখির ডাকে। একে একে তাহিয়া, তাসনিয়া, মেহের আর তুহিন বাড়ি ফিরে তাদের ক্লাস শেষে। বাড়ি এসে গোসল করে তুহিন আর তাহিয়া না খেয়ে ঘুমিয়ে পড়ে। দুই বাড়িতে আজ প্রচুর ব্যস্ততা, মিশে আছে এক অদ্ভুত উত্তেজনা। অন্যদিকে তাসনিয়াকে গোসল করে নাদিয়া সাজিয়ে দিচ্ছেন, লাল চুড়ি হাতে পরিয়ে, লাল শাড়ি গায়ে জড়িয়ে যেন এক লাল টুকটুকে বউ। খোপায় বেলি ফুলের গাজরা সুবাস ছড়িয়ে চারদিকে। তাসনিয়া রেডি হয়ে ফাইনাল টাচ দিচ্ছে, ব্রাশে মুখ হালকা পাউডারের ছোঁয়া। নাদিয়া হাতে কিছু কাজ ছেড়ে মেয়ের রুমের দিকে এসে মুগ্ধতার স্বরে বলে, মাশাল্লাহ, আমার পরীটাকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। তাসনিয়া হেসে মাকে জোরে জড়িয়ে ধরে, বলে, আমার মাম্মার যে একটু কম। নাদিয়া হেসে তাসনিয়ার কপালে চুমু দেয়, বলে, ঘর থেকে একদম বের হবি না, ওই দুই নবাবকে উঠাই আমি, কত যে ঘুমাতে পারে এরা। বলে তুহিন আর তাহিয়াকে জোর করে ডেকে উঠালো। তুহিন আর তাহিয়া ঢুলো ঢুলো পায়ে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসে লাগোয়া হয়ে। দুই ভাই বোন একে অপরের ঢাল হয়ে হেলে পড়ে, আবার ঝিমোয়। তখনই বজ্রকণ্ঠে এহসানুল করিম বলে ওঠেন, তোমাদের ঘুম এখনো শেষ হয়নি? ব্যাস, তাহিয়া আর তুহিন এক লাফে উঠে চোখ বড় বড় করে, না না আব্বু, ঘুমাচ্ছি না। করিম উপরে উঠতে উঠতে, হ্যাঁ তো তা দেখতেই পাচ্ছি, যাও গিয়ে সুন্দর করে রেডি হও, মেহমান আসছে, আমি যেন দুজনকে সুন্দর করে রেডি হতে দেখি। বলেই চলে যান। করিম আড়াল হতেই তুহিন শরীরে টান দিয়ে তাহিয়াকে বলে, যা যা, লেট করিস না, রেডি হ। বলে তুহিন নিজের রুমে চলে যায়। তাহিয়া মুখ কালো করে নিজের রুমে যায়। মাগরিবের নামাজের পর এহসান বাড়ি থেকে একে একে সামিয়া ইসলাম, রিয়াজ উদ্দিন, মাহিম আর মাহাতিম আসে। হাতে হরেক রকমের ডালা, মিষ্টি, ফল, চকলেট, পিঠা, শাড়ি, গয়না, সবকিছু সাজানো যেন এক উৎসবের রং ছড়িয়ে। আপেল একে একে সবার হাত থেকে ডালা নিয়ে ড্রয়িং রুমে বসায়। নাদিয়া কুশল বিনিময় করে, নাস্তার হরেক রকমের প্লেট রাখেন সামনে। এহসানুল করিম এসে বাল্যবন্ধুর সাথে কোলাকুলি করে খোশ গল্পে মেতে ওঠেন। প্রতিবেশী আর বাল্যবন্ধু হলেও দেখা হয় হাতে গোনা কয়েকদিন, কাজের ব্যস্ততায়। তাই আজকের এই মিলন যেন বহুদিনের তৃষা মিটাচ্ছে।